আজ আমরা পড়ব উদ্ভিদের জননের কয়েকটি বিশেষ পদ্ধতি, সাম স্পেশাল মোডস অফ প্ল্যান্ট রিপ্রোডাকশন। এর মধ্যে পড়ে নেব অ্যাপোমিক্সিস, পার্থেনোকার্পি, পলিএমব্রায়োনি, পার্থেনোজেনেসিস। প্রথমে আমরা পড়ব অ্যাপোমিক্সিস। অ্যাপোমিক্সিস কথাটি দুটো গ্রিক শব্দ অ্যাপো মিক্সিস নিয়ে গঠিত। অ্যাপো মানে হচ্ছে উইদাউট, আর মিক্সিস হচ্ছে ফিউশন অফ গ্যামেট। বাংলায় বলা হচ্ছে অ্যাপো, মিন্স হচ্ছে ছাড়া, আর মিক্সিস হচ্ছে গ্যামেটের মিলন। এখান থেকেই আমরা সংজ্ঞাটি বলতে পারি যে অ্যাপোমিক্সিস হলো নিষেক ছাড়াই অঙ্গজ বা অযৌনজনন পদ্ধতিতে প্রধানত রেণুধর কোষ থেকে ভ্রূণসহ বীজ উৎপাদনের প্রক্রিয়া। তাহলে এই রকমভাবে যদি আমরা ওয়ার্ড ডায়াগ্রামের মাধ্যমে সাজাই যে রেণুধর কোষ, স্পোরোজেনাস টিস্যু, উইদাউট ফিউশন অফ গ্যামেট, গ্যামেটের মিলন ছাড়া। দুই হচ্ছে আমরা বলতে পারি থ্রু ভেজিটেটিভ অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কি তৈরি করে? এমব্রিও উইথ সিড, তাকে আমরা অ্যাপোমিক্সিস বলি। অ্যাপোমিক্সিস কথাটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী হান্স উইংলার। আমরা বিজ্ঞানী হান্স উইংলারের কথা অনুযায়ী বলতে পারি, ইন বটানি অ্যাপোমিক্সিস ওয়াজ ডিফাইন্ড বাই হান্স উইংলার অ্যাজ রিপ্লেসমেন্ট অফ দ্য নর্মাল সেক্সুয়াল রিপ্রোডাকশন বাই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন উইদাউট ফার্টিলাইজেশন। যেহেতু এখানে মিওসিস হচ্ছে না, তাহলে অপত্য যারা তৈরি হচ্ছে, অফস্প্রিং যারা তৈরি হচ্ছে, তারা কি আইডেন্টিক্যাল টু প্যারেন্টস, অর্থাৎ অপত্যগুলো পিতামাতার গুণ সম্পন্ন হয়। আরেকটি কথা আমরা জেনে নেব, সেটি হলো কি, যে এই পদ্ধতিতে উৎপন্ন উদ্ভিদগুলোকে আমরা কি বলবো? ক্লোন বা অ্যাপোমিক্ট। অ্যাপোমিক্সিস, অ্যাগামোস্পার্মি, পার্থেনোজেনেসিস, অ্যাপোগেমি, এই তিনভাবে ঘটে। আপাতত আমরা এই তিনটি ভাগ নিয়ে আলোচনা করব। প্রথমেই অ্যাগামোস্পার্মি। অ্যাগামোস্পার্মি কি? আমরা ডিপ্লয়েড নিউসেলার সেল অথবা মেগাস্পোর মাদার সেল, ডিপ্লয়েড নিউসেলার সেল অথবা মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর মাতৃকোষ থেকে উইদাউট ফিউশন অফ গ্যামেট, অর্থাৎ নিষেক ছাড়া অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে, মানে অযৌন জননের মাধ্যমে বীজ উৎপন্ন করার যে পদ্ধতি বা সিড উৎপন্ন করার যে পদ্ধতি, তাকে আমরা বলি অ্যাগামোস্পার্মি। এই অ্যাগামোস্পার্মি, এটিকে যদি এইরকমভাবে বলি, সিড প্রোডাকশন ফ্রম আনফার্টিলাইজড ওভিউলস, asexual reproduction without syngamy,
এখানে সিনগ্যামি কথাটি হচ্ছে ফিউশন অফ টু গ্যামেটস। এবার আমরা দেখে নেব কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অ্যাগামোস্পার্মির মধ্যে আমরা দেখে নেব যে আরও কয়েক ধরনের অ্যাগামোস্পার্মি লক্ষ্য করা যায়। এখানে কি হয় না, অ্যাগামোস্পার্মির মধ্যে যদি দেখা যায় যে অ্যাগামোস্পার্মির মধ্যে যদি অ্যাডভেন্টিসিয়াস এমব্রায়োনি একটা হতে পারে, নো গ্যামেটোফাইট ফর্মেশনের মাধ্যমে ঘটছে, এবং এখানে এমব্রিও ফ্রম সোমাটিক সেল অর্থাৎ কোষ, এটা দেহকোষ থেকেই এমব্রিও ফর্ম করছে। আবার এদিকে এমব্রিও ফর্ম করছে কিসের থেকে না, এমব্রিও ফর্ম করছে মেগাস্পোরোফাইট থেকে। সেটির ক্ষেত্রেও আমরা এই দুটো ক্ষেত্রে আমরা অ্যাডভেন্টিসিয়াস এমব্রায়োনি বলি। এখানে কোনো গ্যামেটোফাইট ফর্মেশন হয় না, এই জন্য লেখা আছে নো গ্যামেটোফাইট ফর্মেশন। কিন্তু এখানে গ্যামেটোফাইট ফর্মেশন হয় আরেকটা টাইপের, সেটাকে আমরা বলি গ্যামেটোফাইটিক অ্যাপোমিক্সিস। এই গ্যামেটোফাইটিক অ্যাপোমিক্সিস প্রথম স্টেভিন্স 1950-তে, সেখানে কি বলা হয় না, এমব্রিও ডেভেলপ ফ্রম এক্সেল অর ওয়েল ডেভেলপ এমব্রায়ো স্যাক। এমব্রিও ডেভেলপ অর্থাৎ এমব্রিও বা ভ্রূণ এটা ডেভেলপ করে ফ্রম এক্সেল অর ওয়েল ডেভেলপ এমব্রিও স্যাক। দেখা যাচ্ছে যে এমব্রিও ডিম্বাণুকোষ থেকেও ডেভেলপ করতে পারে, অথবা এমব্রিও স্যাক বা ভ্রূণস্থলী থেকেও ডেভেলপ করতে পারে। আমরা এখানে এমব্রিও স্যাক বা ভ্রূণস্থলী কথা উল্লেখ করেছি। নিউসেলার এমব্রিও অ্যারাইজেস ডিপ্লয়েড নিউসেলার টিস্যু সারাউন্ডিং বাই এমব্রিও স্যাক। এইটার ক্ষেত্রে আমরা বারবার মনে রাখবো যে এখানে এটা মেগাস্পোরোসাইট, এটা ইন্টেগুমেন। এখানে দেখা যাচ্ছে গ্যামেটোফাইট ফর্মেশন ছাড়াই অ্যাডভেন্টিসিয়াস টাইপ অফ এমব্রিওনি বলা হয়। এখানে যেহেতু নো গ্যামেটোফাইট ফর্মড লেখা আছে, অর্থাৎ আমরা এখানে বলেছি কোনো গ্যামেটোফাইট তৈরি ছাড়াই এমব্রিও তৈরি করছে, তখন হচ্ছে গিয়ে অ্যাডভেন্টিসিয়াস টাইপ অফ এমব্রিওনি বলা হয়। এখানে এমব্রিও ফ্রম সোমাটিক সেল থেকে যদি হয় তখন তাকে আমরা বলি অ্যাপোস্পোরি। আর ডিপ্লোস্পোরি কখন বলি না, এমব্রিও ফ্রম মেগাস্পোরোসাইট থেকে যখন হয় তখন আমরা তাকে বলি ডিপ্লোস্পোরি। এক্সাম্পল আমরা দেখি যে এখানে এমব্রিও স্যাক ডেভেলপ উইদাউট মিওসিস with unreduced diploid egg cell and develop into zygote. Embryo sac aborts and vegetative cell from surrounding sporophytic tissue ovary wall, that is develop into zygote. Example Rubus Taraxacum officinale. এখানে আমরা পার্থেনোজেনেসিস নিয়ে আলোচনা করব। পার্থেনোজেনেসিস এই প্রক্রিয়ায় একটি মাত্র গ্যামেট থেকে নতুন জীব সৃষ্টি হয়। নতুন জীবের সৃষ্টি হচ্ছে একটি মাত্র গ্যামেট থেকে, নতুন জীব সৃষ্টি হচ্ছে একটি মাত্র গ্যামেট থেকে। এবার ঠিক লোয়ার প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় বোধ গ্যামেট অর্থাৎ দুটো গ্যামেটই, স্ত্রী গ্যামেট পুং গ্যামেট দুটো গ্যামেট থেকেই নতুন জীব সৃষ্টি হচ্ছে। কিন্তু হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে দুটো ফিমেল গ্যামেট কাজ করছে। তো এই ফিমেল গ্যামেট যে কাজ করছে তাতে দেখা যাচ্ছে এমব্রিও স্যাক বা ভ্রূণস্থলী অথবা এগ থেকে যদি হ্যাপ্লয়েড এমব্রিও তৈরি হয়, সেটা একরকম পার্থেনোজেনেসিস হলো, হ্যাপ্লয়েড হলো। আর আরেকভাবে হতে পারে যে এমব্রিও স্যাক বা এগ সেটা যদি ডিপ্লয়েড হয় তাহলে ডিপ্লয়েড হচ্ছে এমব্রিও তৈরি হবে, এক্ষেত্রে এই আরেক ধরনের পার্থেনোজেনেসিস হলো। এক্ষেত্রে ডিপ্লয়েড ভ্রূণ সৃষ্টি হচ্ছে আর ওই ক্ষেত্রে হ্যাপ্লয়েড ভ্রূণ সৃষ্টি হচ্ছে। আমরা উদাহরণ হিসাবে মটর বলতে পারি, আপেল বলতে পারি। এখানে বিজ্ঞানসম্মত নাম পাইসাম সাটিভাম, আপেলের বিজ্ঞানসম্মত নাম ম্যালাস সিলভেস্ট্রিস আমরা দেখিয়েছি। একেবারে যদি সিনোপসিস করি তাহলে বলবো অ্যাকচুয়ালি পার্থেনোজেনেসিস কথাটির শব্দটির মানে হচ্ছে ভার্জিন বার্থ। পুং জনন কোষের মাধ্যমে নিষেধ ছাড়াই এমব্রিও বা বীজ তৈরি হয়, তখন আমরা তাকে পার্থেনোজেনেসিস বলি। এখানে আমরা দেখে নেব যে অ্যাপোগ্যামি। অ্যাপোগ্যামি কি? এক্ষেত্রে ভ্রূণ বা স্পোরোফাইট গঠিত হয় সরাসরি গ্যামেটোফাইট কোষ থেকে। তো গ্যামেটোফাইটিক সেল ডেভেলপ করছে উইদাউট ফিউশন অফ গ্যামেট, অর্থাৎ নিচে ছাড়া সেটা স্পোরোফাইট বা এমব্রিও বা ভ্রূণ তৈরি হচ্ছে। তো এটাকে আমরা অ্যাপোগ্যামি বলি। হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে ডিপ্লয়েড অ্যাপোগ্যামি হয়, লোয়ার প্ল্যান্টের ক্ষেত্রে হ্যাপ্লয়েড অ্যাপোগ্যামি হয়। পাশাপাশি অ্যাপোগ্যামি পড়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টার্ম খুব আসবে, অ্যাপোস্পোরি। এখানে ঠিক অ্যাপোগ্যামির উল্টো স্পোরোফাইট, ওখানে যেমন গ্যামেটোফাইট বলেছি, এখানে স্পোরোফাইট না ডেভেলপ করছে উইদাউট অকারেন্স অফ
মিউসিস এবং রেণু উৎপাদন ব্যতীত যদি স্পোরোফাইট থেকে গ্যামেটোফাইট তৈরি হয়, তখন আমরা তাকে গ্যামেটোফাইট তৈরি হলে তখন আমরা কি বলি, তাকে বলি হচ্ছে অ্যাপোস্পোরি। এই কথাটি আমাদের মনে রাখা দরকার, কারণ অ্যাপোগ্যামি অ্যাপোস্পোরি টার্মটি খুব ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষাতে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এটি কিন্তু আসে। অ্যাপোগ্যামি এবং অ্যাপোস্পোরির মধ্যে কি ব্যাপারটি আছে। অ্যাপোস্পোরি তো ডেভেলপমেন্ট অফ diploid gametophyte without meiosis and spore from vegetative cell or non-reproductive cells of the sporophyte, a type of reproduction occurring in the some plant in which the sporophyte develop from the gametophyte without fusion of gametes। আমরা লোয়ার প্ল্যান্টের কথা বললাম, নিম্ন শ্রেণীর উদ্ভিদের কথা বললাম, সে কথাটি এখানে লেখা আছে। আর কি বলা আছে, প্রডিউসে ডিপ্লয়েড গ্যামেটোফাইট অ্যাপোস্পোরি আর প্রডিউসে হ্যাপ্লয়েড এমব্রিও। আর দি প্রোডাকশন অফ দ্য গ্যামেটোফাইট উইদাউট প্রোডাকশন অফ স্পোর অ্যাপোস্পোরির ক্ষেত্রে এখানে পরিষ্কার লেখা আছে উইদাউট অকারেন্স অফ মিওসিস অ্যান্ড ফরমেশন অফ স্পোর। তো সেইখানে এই কথাটি এখানে লিখে দেওয়া আছে, দুটোর মধ্যে একটা ডিফারেন্স হলো, খুব কাজে লাগবে। আর এটা অ্যাপোস্পোরির উদাহরণ হিসেবে আমরা দেবো হচ্ছে অ্যান্থোসেরাস, আর এদিকে অ্যাপোগ্যামির উদাহরণ হিসেবে আমরা দেবো হচ্ছে অকার্স ইন দ্য ফিউনারিয়া। আমরা এখানে দেখে নেব যে বিজ্ঞানী মহেশ্বরীর মতানুসারে প্রথমটা হচ্ছে রেকারেন্ট অ্যাপোমিক্সিস, দ্বিতীয়টা নন রেকারিং অ্যাপোমিক্সিস, তৃতীয়টা হচ্ছে অ্যাডভেন্টেটিভ অ্যাপোমিক্সিস, চতুর্থটা হচ্ছে ভেজিটেটিভ অ্যাপোমিক্সিস। তো রেকারেন্ট অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে আমরা বলতে পারি না, এক্ষেত্রে মেগাস্পোর মাতৃকোষ ত্রুটিপূর্ণ মিওসিসের জন্য ডিপ্লয়েড ডিম্বাণু তৈরি হয় যা সরাসরি ভ্রূণ উৎপন্ন করে, যেমন অ্যালিয়াম। আমরা এখানে দেখিয়েছি মেগাস্পোর মাদার সেল বা মেগাস্পোর মাতৃকোষ ডিপ্লয়েড ডিম্বাণু বা এগ তৈরি হলো, এখান থেকে ভ্রূণ তৈরি হলো, এক্সাম্পল হচ্ছে অ্যালিয়াম স্পিসিস। নন রেকারেন্ট অ্যাপোমিক্সিস কি না, এটাতে এক্ষেত্রে হ্যাপ্লয়েড স্ত্রীরেণু থেকে সরাসরি হ্যাপ্লয়েড ভ্রূণ তৈরি হচ্ছে। আমরা এখানে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস এটাকে বলতে পারি। নেক্সট হচ্ছে তৃতীয়তে আমরা উল্লেখ করেছি যে এটা হলো অ্যাডভেন্টিভ অ্যাপোমিক্সিস। অ্যাডভেন্টিভ অ্যাপোমিক্সিস হচ্ছে ডিম্বকতক বা ভ্রূণ পোষক কলা, অর্থাৎ ইন্টেগুমেন্ট নিউসেলার টিস্যু বা ভ্রূণ পোষক কলা সরাসরি যদি কোনো ডিপ্লয়েড কোষ থেকে ভ্রূণ তৈরি হয়, তখন আমরা তাকে বলতে পারি হচ্ছে গিয়ে অ্যাডভেন্টিভ অ্যাপোমিক্সিস। এবং উদাহরণ হিসাবে আমরা সিট্রাস বা অপাংশিয়াকে বলতে পারি, লেবু, ফণিমনসা ইত্যাদি। আর হচ্ছে গিয়ে 4 নম্বরের ক্ষেত্রে আমরা ভেজিটেটিভ অ্যাপোমিক্সিসের কথা তিনি উল্লেখ করেছেন। তো এখানে আমরা বলতে পারি যে মুকুল খাদ্য সঞ্চয় করে বিবর্তিত হয়, এটা আমাদের খুব পরিচিত, এবং হয়ে বুলবিল গঠন করে, এবং এই বুলবিল গঠন করলেই সেটা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য সৃষ্টি করে, যেমন অ্যাগেভ। আমরা অ্যাপোমিক্সিসের গুরুত্ব হিসাবে যেটা বলতে পারি সেটা হলো যে অপত্য উদ্ভিদ মাতৃদেহের সমবৈশিষ্ট্য সম্পন্ন বা হয় এবং সমগুণ সম্পন্ন হয়, আর উদ্ভিদটিকে ক্লোন বলা হয়, এটি আগেই বলেছি। এরপরে আমরা পড়ে নেব পার্থেনোকার্পি। তো গ্রিক ওয়ার্ড পার্থেনোকার্পি, এইটে আমরা পার্থেনোস কার্পেস এই দুটো শব্দ নিয়ে গঠিত। একটির অর্থ হচ্ছে ভার্জিন, আরেকটা হচ্ছে ফ্রুট, ভার্জিন ফ্রুট। অর্থাৎ এখানে আমরা পার্থেনোকার্পি কাকে বলে না, আমরা বলবো যে বীজবিহীন ফল উৎপাদনকে পার্থেনোকার্পি বলা হয়, সিডলেস ফ্রুট যাকে বলা হয়। দু প্রকার, একটি হচ্ছে ভেজিটেটিভ পার্থেনোকার্পি আর একটা হচ্ছে স্টিমুলেটিভ পার্থেনোকার্পি। ভেজিটেটিভ পার্থেনোকার্পি বা অঙ্গজ যে পার্থেনোকার্পি আছে সেটা আমরা কি বলতে পারি যে এখানে সিডলেস ফ্রুট উৎপাদিত হয় কিভাবে না, যখন পরাগযোগ ছাড়াই, উইদাউট পলিনেশন, পরাগযোগ ছাড়াই বীজহীন ফল উৎপন্ন হয়, ভেজিটেটিভ পার্থেনোকার্পি। এবং এই ভেজিটেটিভ পার্থেনোকার্পি, তাহলে এই কথাটি আমরা এখানে লিখতে পারি যে কি না, সিডলেস ফ্রুট যেটা হচ্ছে ভেজিটেটিভ পার্থেনোকার্পি, পরাগযোগ ছাড়াই বীজ উৎপন্ন হচ্ছে, উইদাউট পলিনেশন, বীজহীন ফল পার্থেনোকার্পি। এবং এটার উদাহরণ হচ্ছে গিয়ে ফিগ, পিয়ার অর্থাৎ ডুমুর, নেসপাতি। স্টিমুলেটিভ পার্থেনোকার্পি কি না, স্টিমুলেটিভ পার্থেনোকার্পি হচ্ছে এখানে আর্টিফিশিয়াল হরমোন, অক্সিন ইত্যাদি প্রয়োগের মাধ্যমে ফুলের পরাগযোগ ও নিষেকে যদি বাধা দেওয়া হয়, তাহলে এখানে ইনহিবিশন কোথায় কিসে কিসে করা হয়, পরাগযোগ এবং নিষেকে বাধা দেওয়া হয়। তাহলে ফার্টিলাইজেশনে বাধা দেওয়া হয়, একটা হচ্ছে বাধা দেওয়া হয় ফার্টিলাইজেশনে, এটাতে হচ্ছে গিয়ে কাটা, আর হলো গিয়ে পলিনেশন, এই দুটোতেই বাধা প্রয়োগ করা হয়। এবং এখানে
টমেটো, ব্যানানা, গ্রেপস, অরেঞ্জ ইত্যাদির মধ্যে এই ধরনের পার্থেনোকার্পি দেখতে পাওয়া যায়। ইম্পর্টেন্স কি, পার্থেনোকার্পের মধ্যে যেহেতু বীজ থাকে না, সেই যে খেতে সুবিধা হয়, অর্থাৎ ভোজ্য অংশ বা এডিবল পার্ট বেশি থাকে। আমরা এখানে লিখেছি গ্রিন হাউসে পলিনেটার ছাড়াই ফল উৎপাদন করা যায়। এই প্রকার ফল থেকে খুব দ্রুত জ্যাম, জেলি তৈরি করা সম্ভব, অর্থাৎ ফুড প্রসেসিংটা খুব তাড়াতাড়ি করা সম্ভব হয় এটার মাধ্যমে। আমরা ফুড প্রসেসিং যেটা আছে, ফুড প্রসেসিংটা আমরা খুব তাড়াতাড়ি করতে পারি। এখন আমরা দেখে নেব পলিএমব্রায়োনি বা বহু ভ্রূণতা। বহু ভ্রূণতা হচ্ছে গিয়ে একটি বীজে যখন একাধিক ভ্রূণ উৎপন্ন হয় তখন তাকে আমরা বলি বহু ভ্রূণতা। তো লিভেন হুক খ্রিস্টাব্দে প্রথম বীজের বহু ভ্রূণতা লক্ষ্য করেন এবং দু রকমের বহু ভ্রূণতা লক্ষ্য করা যায়। একটা হলো ট্রু পলিএমব্রায়োনি আর হচ্ছে ফলস পলিএমব্রায়োনি। তো ট্রু পলিএমব্রায়োনির মধ্যে আমরা প্রকৃত বহু ভ্রূণতা বলি। এটা ডিম্বকের একটি ভ্রূণস্থলী থেকে একাধিক ভ্রূণ উৎপন্ন হচ্ছে, যেমন পাইনাস, সাইকাস ইত্যাদি। অর্থাৎ আমরা ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে এইগুলো দেখতে পাচ্ছি। আবার ওইদিকে ফলস এমব্রিয়নের মধ্যে মেকি বহু ভ্রূণতা, এটাকে ফলস পলিএমব্রিয়নি বলে। একই ডিম্বকের একাধিক ভ্রূণস্থলীতে অর্থাৎ একাধিক এমব্রিও স্যাকে একাধিক ভ্রূণ উৎপন্ন হয়। এই একাধিক ভ্রূণ উৎপন্ন হলো এখানে পেঁয়াজ, আম, লেবু ইত্যাদির মধ্যে এটি দেখতে পাওয়া যায়। আমরা দুটো ছবির মাধ্যমে বিষয়টি একটু জেনে নেব। সেটি হলো, একটি ছবিতে আমরা দেখে নিই পলিএমব্রিয়নি আমের ক্ষেত্রে কীরকম হয়। লেবুর ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেবুর ডিম্বকের প্রস্থচ্ছেদে এখানে বহু ভ্রূণতা দেখানো হয়েছে। আমরা বলি ডিম্বক ত্বক, এটা নিউসেলাস অর্থাৎ স্বাভাবিক ভ্রূণ, এটা শস্য। নিউসেলার এমব্রিও, এটা হচ্ছে ভ্রূণপোষক এমব্রিও। ভ্রূণপোষক কলার মধ্যে যে এমব্রিও অবস্থান করছে, তো এখানে পলিএমব্রিয়নির গঠনটা আমরা লক্ষ্য করতে পারছি। তো এখানে আমরা জানি যে পাতিলেবুর একটি বীজে 2 থেকে 40টি ভ্রূণ লক্ষ্য করা যায় এবং এটি সাধারণ ভ্রূণ জাইগোট থেকে উৎপন্ন হয়, বাকি নিউসেলার প্রকৃতির অর্থাৎ ভ্রূণপোষক কলা থেকে উৎপন্ন হতে পারে। যে এই ধরনের ভ্রূণ থেকে কোলন তৈরি করা সুবিধাজনক। 2 নম্বর হচ্ছে এই ধরনের ভ্রূণে সহজেই সংক্রামিত হয় না, এটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার এবং সংকর প্রজাতি সৃষ্টির জন্য এই ধরনের ভ্রূণ খুবই গুরুত্বপূর্ণ।